রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ জাহানারা পারভিন। জাহানারা পারভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে ৩.৫ দশকের মধ্যে এই প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে, যদিও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ফল আগে থেকেই নির্ধারিত, কিছুটা অনুমেয় বলা যায় সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে। শুরুতেই জানতে চাইব বিষয়টিকে কিভাবে দেখছেন, বা এটা রাজনৈতিক বার্তা হিসেবে কি বার্তা যায় আসলে? এটা খুব ইতিবাচক একটা দৃষ্টান্ত যে ৩৫ বছর পর আবারও সরাসরি ভোটে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। ১৯৯১ সালের পর এই ৩৫ বছরে ৮ বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো এই নির্বাচনটি এজন্যই উল্লেখযোগ্য এবং ইতিবাচক। আমি বলবো যে এটা সংসদীয় গণতান্ত্রিক ধারার জন্য এটা ইতিবাচক। ১৯৯১ সালের ৮ই অক্টোবর তখন বিএনপি ক্ষমতায় এসেছে এবং সংসদীয় ব্যবস্থায় ফিরেছে বাংলাদেশ। তখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ১৭২ ভোট পেয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, ৯২ ভোট পেয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী। তো এই যে ৩৫টা বছর গেল, আমরা ৮ জন রাষ্ট্রপতি পেয়েছি, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুধুমাত্র মনোনীত প্রার্থী হিসেবে তারা নির্বাচনে জিতেছেন, সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে। আজ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী, তিনি ভোট হচ্ছে। আমরা অপোজিশনে একজন প্রার্থী রয়েছে, ১১ দলীয় জোটের প্রার্থী। তো এই ভোটটাকে আমি বলবো একটি নতুন একটা দৃষ্টান্ত হচ্ছে ৩৫ বছর পরে। রাজপথ থেকে উঠে আসা রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তাকে এমন এক সময় থেকে কাভার করেছেন যে সময়টা যখন আমি বলবো যে বিএনপি ক্ষমতার বাইরে ছিল, যদি আমরা বলি যে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা অবস্থায় ছিল। সেই সময় মির্জা ফখরুল এবং আজকের মির্জা ফখরুলের সঙ্গে যদি আমি আপনাকে মিলিয়ে দেখতে বলি, দীর্ঘদিন যেহেতু আপনি সাংবাদিকতা করছেন, আপনি বিএনপি বিট কাভার করছেন, আপনার কোনো পরিবর্তন চোখে পড়ে? একদম না। বিএনপি মহাসচিব হিসেবে তাকে আমরা পেয়েছি ২০১৬ সাল থেকে। তার আগে তিনি ৫ বছর ১১ থেকে ১৬ পর্যন্ত এই ৫ বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। আমি তাকে ২০ বছর ধরে দেখছি, আমার ২০ বছর এই বিএনপি কাভারের অভিজ্ঞতায়। তিনি ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে আমি যা তার ভেতরে যে গুণাবলীগুলো দেখেছি, তিনি একদম এই ক্ষমতা, মানে একটা কথা বলা হয়ে থাকে, ক্ষমতা মানুষকে বদলে দেয়। আমরা দেখে এসেছি অনেক ক্ষেত্রে মানুষ যখন, আমি যেমন দেখেছি যে মির্জা ফখরুল কারাগারে যাচ্ছেন, তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, তা মধ্যরাতে তার বাড়িতে গিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, বা তিনি এক ধরনের খুব সংগ্রাম মুখর একটা সময়, ১৭ বছর, গত ১৭ বছর বিএনপির সবচেয়ে দুঃসময় গেছে এবং এই দুঃসময়ে কিন্তু দলের হাল ধরেছেন। সেই সময়টাতে তিনি যেমন মানবিক ছিলেন, তিনি যেমন উদার ছিলেন, তিনি যেরকম খুব ইতিবাচক একজন মানুষ ছিলেন। তিনি যখন এলজিআরডি মন্ত্রী হন, আমি অনেক মন্ত্রীকে দেখেছি পাল্টে গেছেন, ক্ষমতা তাদেরকে এতই বদলে দিয়েছে। যেহেতু আমার দীর্ঘ সময় ধরে এখন যারা মন্ত্রী হয়েছেন তাদেরকে আমার সুযোগ হয়েছে তাদের সাথে কাজ করার, মির্জা ফখরুল ঠিক তেমনই আছেন, যেটা তাকে আন্দোলনের সময়, তার যে দুঃসময়ে যেমন দেখেছে, তিনি যখন মন্ত্রী হয়েছেন, এখন তো তিনি আজকে থেকে রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন, তিনি একটু বদলাননি। আপনার দীর্ঘ পর্যবেক্ষণ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার মির্জা ফখরুলের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি নিয়ে যদি আমি জানতে চাই, সেটা কি হবে? আমি আপনাকে একটা দিনের ঘটনা বলি। মির্জা ফখরুলের গুণাবলী, যদি রাজনৈতিক গুণাবলীর কথা বলি, আমরা অনেকগুলো বলতে পারবো। তিনি দুঃসময়ে বিএনপির মতো একটি দল, যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন, যখন দলের এখন প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে ছিলেন ১৭ বছর, সেই সময়টাতে মির্জা ফখরুল হাল ধরেছেন এবং অভিভাবক হয়ে দলের, এবং খুব সংকটে হাল ধরা কিন্তু সহজ কাজ নয়। আমি আপনাকে একটি দিনের উদাহরণ যদি দেই, কয়েক বছর আগে, ৩-৪ বছর আগে পল্টনে একদিন অভিযান চালায় পুলিশ, প্রত্যেকটা নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে এবং এই যে প্রিজন ভ্যান, আমরা ছিলাম বিকেল থেকে সেখানে, রাত ১১টা-১২টা পর্যন্ত সেখানে পুলিশ ছিল। প্রিজন ভ্যানে করে, ধরেন প্রিজন ভ্যানে আর কতজন নেতাকর্মী হয়, ২০, ২৫, ৩০ জন, এরকম করে ভ্যান গেছে, আবার এসছে, আবার উপরে গেছে, ধরে ধরে সবাইকে, পুরো অফিসটা খালি করে ফেলেছে। সেদিন মির্জা ফখরুল খবর পেয়েই পল্টনে যান এবং তিনি
ফুটপাতে বসেছিলেন, তার বুক ভেঙে যাচ্ছিল কষ্টে, তার নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। এবং আমরা কয়েকজন সাংবাদিক তার চারপাশে আমরাও ফুটপাতে বসেছিলাম। প্রেস আসছে, উনি কথা বলছেন, বিদেশি সাংবাদিক, দেশের সাংবাদিক, এই যে সেই বিমর্ষ মুখ, তিনি অভিভাবক, তিনি ফুটপাতে বসে আছেন, চারপাশে পুলিশ, আমরা বসে আছি, এবং এই যে দীর্ঘ রাত পর্যন্ত তিনি ফুটপাত থেকে সরেননি, এবং একজন একজন করে নেতাকর্মী নিয়ে যাচ্ছে ভ্যানে, এবং ওনার কষ্টে এক পর্যায়ে তার চোখে জল দেখেছি। আমি বলবো যে এই যে ফুটপাতে বসে থাকা বিএনপি মহাসচিব, এখন আমরা রাষ্ট্রপতি, ভবিষ্যৎ হবু রাষ্ট্রপতি যদি বলি, দলের মহাসচিব, নেতাকর্মীরা আটক হয়েছেন, আমরা এর আগেও তো দেখেছি, তিনি বাসায় চলে যেতে পারতেন, কিন্তু এই যে পল্টনের সামনের রাস্তার যে ফুটপাত, সেখান থেকে তিনি নড়েননি। আমিও তার পাশে, আমরা অনেক কয়েকজন সাংবাদিক, কারণ আমাদের তো কাভার করতে হয়, যদি তাকে পুলিশ আটক করে, সেজন্য আমরা সেখান থেকে সরিনি। তো এই যে দৃশ্যগুলো দেখেছি না, উনি প্রকৃত অর্থেই অভিভাবকের মতো দলকে ধরে রেখেছিলেন সেই সময়। হ্যাঁ, এই যে আপনি একটা বর্ণনা দিলেন, একটা ঘটনার বর্ণনা দিলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় মির্জা ফখরুলের রাজনৈতিক ধৈর্য, নেতৃত্ব, যে ধরনটি আপনি বললেন, এটা থেকে তারপরে মহাসচিব হিসেবে তিনি যে ধরনের রাজনীতি করেছেন, রাষ্ট্রপতি হিসেবে সেটি থেকে কতটা ভিন্ন ভূমিকা আসলে তার কাছ থেকে প্রত্যাশা করা যায়? তিনি এতদিন ছিলেন দলের অভিভাবক হিসেবে কাজ করেছেন, এখন তিনি হচ্ছেন দেশের অভিভাবক, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। আমি গতকাল যদি আপনাকে একটি উদাহরণের কথা বলি, গতকাল সংসদে একটি সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী, তার সভাপতিত্বে। সেখানে মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে তিনি আমাদের এই এতগুলো বছর নেতৃত্ব দিয়েছেন, হাল ধরেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং মির্জা ফখরুল যখন কথা বলতে যান, তিনি 5 মিনিটের কথায় একাধিকবার কেঁদেছেন। এই যে আবেগ ঘন তার, তিনি বুঝতে পারছেন তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, বা যাদের সঙ্গে এতদিন কাজ করেছেন, এটি তার শেষ সংসদীয় সভায় বৈঠক। এরপর কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তার থাকার সুযোগ নেই। তিনি কেঁদেছেন, তিনি একটা কথা বলেছেন যে এই যে সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে এতগুলো বছর দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, অনেক সময় তাকে হার্ড হতে হয়েছে, অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, তো অনেকে হয়তো নাখুশ হতে পারেন, কালকে তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন। এই যে একজন মানবিক মানুষ আমাদের নতুন রাষ্ট্রপতি। এবং তারপরে আরেকটি কথা বলেছেন যে তিনি রাষ্ট্রপতি হলেও তিনি জনগণের পাশে থেকে সেবা করতে চান, এবং এরপরও আমরা দেখেছি যে তার যে নিজস্ব এলাকা ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সাথে তার একটি বৈঠক হয়েছে, সেখানেও তিনি বলেছেন যে তার প্রথম কাজ থাকবে জনগণের সেবা করা, এবং সেই সেবার ধারাবাহিকতায় তিনি এলাকারও লোকজনের যেভাবে আগে থেকে সেবা করতেন, জনগণ যেভাবে তাকে কাছ থেকে দেখেছে, পেয়েছে, সেটি আবারও তিনি কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। ঠাকুরগাঁও সমিতির সঙ্গে যে বৈঠকটা হয়েছে একদিন আগে, তিনি সেখানে একটি কথা বলেছেন যে জীবন দিয়ে হলেও, তিনি এখন রাষ্ট্রপতি হচ্ছেন, জীবন দিয়ে হলেও তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবেন। এটা কিন্তু খুব বড় একটা বার্তা, দেশের অভিভাবক হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি এই বার্তা কিন্তু দিয়েছেন আমাদের। আরেকটি বিষয় আপনার কাছে আমার জানার খুব ইচ্ছে, সাংবাদিক হিসেবে আপনি অনেক বছর কাজ করছেন, এবং বহু বছর খুব কাছ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো দেখেছেন, বিএনপি বিট করছেন, রাজনৈতিক মির্জা ফখরুলকে আপনি যতটা দেখেছেন, অনেকগুলি কথা আপনার কথায় বের হয়ে এলো যে তার যে মনোভাব, তার ব্যক্তি রাজনীতিবিদ মির্জা ফখরুলকে আপনি তার বাইরে, রাজনীতির বাইরে যদি আমি বলি, ব্যক্তি মির্জা ফখরুলকে আপনি কিভাবে দেখেছেন? আমরা যারা কাজ করেছি সাংবাদিক হিসেবে অনেক বছর ধরে কথা হচ্ছে, তিনি অনেক পড়ুয়া একজন মানুষ, তিনি অনেক মানবিক একজন মানুষ, এবং যেটাকে বলা হয় যে মানবিক গুণাবলী তার মধ্যে আমরা অনেক বেশি দেখেছি। তিনি যেমন ইলিয়াস আলী যখন গুম হয়েছেন, তখন সেই কথা বলতে গিয়ে তিনি আনুষ্ঠানিক আলোচনায় তিনি আবেগ আক্রান্ত হয়ে কেঁদেছেন, এবং মানুষের জন্য যে সহমর্মিতা, এটা খুব বিরল একজন জাতীয় নেতার মধ্যে। আরেকটি বিষয় একটু জানতেই চাই আপনার কাছে জাহানারা পারভীন, অলি আহমেদ একসময় বিএনপির ঘনিষ্ঠ রাজনীতিক ছিলেন, এবং অলি আহমেদের এই যে মুক্তিযোদ্ধা বীর বিক্রম পরিচয়কে সামনে আনার মাধ্যমে কি 11 দল তাদের মুক্তিযুদ্ধের অবস্থান নিয়ে যে একটা সমালোচনা, যে একটা বিতর্ক রয়েছে, তারও একটি রাজনৈতিক জবাব দিতে চায় কিনা, আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় সিমি,
অলি আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন, তিনি জিয়াউর রহমানের খুব কাছের মানুষ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, তিনি খালেদা জিয়ার সাথেও ছিলেন এবং তার সাথে বিএনপির দূরত্ব, বিএনপি থেকে তার বেরিয়ে যাওয়া কিন্তু জামায়াতের সূত্র ধরে। জামায়াতকে একটি সিট দিয়েছিল যেটা তিনি আরেকটি সিট চেয়েছিলেন এবং বীর বিক্রম খেতাব পাওয়া একজন মুক্তিযোদ্ধা জামায়াতের 11 দলীয় জোটের সমর্থন নিয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি বলবো বাংলাদেশের জন্য এটি খুব দুঃখজনক ঘটনা। জামায়াতের জন্য পলিটিক্যাল কার্ড হিসেবে এটা ঠিক আছে, খুবই পজিটিভ। জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দল হিসেবে একজন খেতাব পাওয়া, বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাকে তারা প্রার্থী করেছে। জামায়াতের জন্য এটি একটি পলিটিক্যাল কার্ড, কিন্তু অলি আহমেদের রাজনৈতিক কেরিয়ার বা তার টোটাল ইমেজের জন্য এটা খুব দুঃখজনক ঘটনা আমার মনে হয়। জাহানারা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কথা বলছিলাম আমাদের ডেপুটি হেড অব নিউজ জাহানারা পারভীনের সঙ্গে।